অধ্যাপক মুজাফর আহমদ এর আজকে নাগরিক শোক আমরা পালন করতে যাচ্ছি। আমরা শুরুতে আমরা তার আত্মার প্রতি, তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। তারপরে উদীচী শিল্পগোষ্ঠী তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দু তিনটি গান পরিবেশন করবেন। আপনারা জানেন উদীচীর সত্যেন সেন মুজাফর আহমদের অন্যতম সহযোগী অনুসরণীয় ব্যক্তি। মুজাফর আহমদ যখন রাজনীতিতে সক্রিয় হন নাই, সেটা সম্ভবত 51-52 সালের কথা, তখন তিনি থাকতেন নাজিমপুর। তার বাসায় সত্যেন সেন, নেপাল নাগ, মণি সিং, অজয় রায়, অনিল মুখার্জি, তাদের গোপন আড্ডার জায়গা ছিল সেখানে। তো সেইভাবে তিনি উঠে আসেন। তো উদীচীর সাথে তার স্বাভাবিকভাবে একটি সম্পর্ক, উদীচী গঠনের সময় তার অবদান অনস্বীকার্য। তো উদীচী 3টা গান করবে। তারপরে আমরা তার উপর, তার জীবনের উপর একটা লেখা আছে, সেটা পাঠ করা হবে। তারপরে আমরা পর্যায়ক্রমে আমরা আলোচনায় যাব। আমরা শুরুতে আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার প্রতি শান্তি কামনা করে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। Yeah.
সদস্য ঠাকুরদাস সরকার, আপনারা সতীশ চৌধুরী হারুনকে চেনেন, শুক্লা চক্রবর্তীকে চেনেন সবাই, সুব্রিতা পাল সুরেখা আছে, আমাদের স্মরণিকা চক্রবর্তী, সঙ্গীতা চক্রবর্তী, আমি জীবন বিশ্বাস। হচ্ছে আমাদের সদ্য বলা যায় গত বছর সে গ্রাজুয়েশন করেছে, আপনারা জানেন সুন্দরভাবে, দীপ্ত রায়। সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান আমরা যেতে পারি, সবাইকে ধন্যবাদ। যেতে পারে। পত্রিকা দেখেছেন তার মহাপ্রয়াণের পরে আপনারা দেখেছেন একটি বাক্য, একটি শব্দ সবসময় যে আমাদের রাজনীতির এই পরিবেশে একটি সৎ মানুষ যদি থেকে থাকে তাহলে সেটি অবশ্যই অধ্যাপক মুজফ্ফর আহমদ। এটা দেখেছেন তার পরিচয় দেওয়ার দরকার নেই, আমরা তাকে চিনি, তবে তার মূল্য তাকে আমরা ওইভাবে মূল্যায়ন করি, কিন্তু আমরা আমাদের প্রাণের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা তার প্রতি জানাচ্ছি। আমরা প্রথমেই আজকে সবাইকে প্রথমে অনুরোধ করি, আজকের আয়োজনে আমরা অনেককেই আমন্ত্রণ জানিয়েছি কিছু বলার জন্য, তাদেরকে আগে অনুরোধ করি আপনারা খুব সময়টির দিকে একটু খেয়াল সভাপতিত্ব করার জন্য অনুষ্ঠানে সভামঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, উপস্থিত আলোচকবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, অধ্যাপক মুজফ্ফর আহমদের সংক্ষিপ্ত রাজনৈতিক কর্মজীবনী প্রণয়ন করেছেন আমাদের আজকের নাগরিক স্মরণ সভার সদস্য সচিব সুব্রত বিশ্বাস। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। উপমহাদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা অধ্যাপক মুজফ্ফর আহমদের জন্ম 1922 সালের 14 এপ্রিল কুমিল্লা জেলার দেবিদ্বারের এলাহাবাদ গ্রামে। 40-এর দশকে পাকিস্তান উন্মাদনার বিপরীতে যে মুসলিমীয় মুসলমান তরুণ ছাত্র অবস্থায় বামপন্থায় দীক্ষা নিয়েছিলেন, মুজফ্ফর আহমদ তাদেরই একজন। 1937 সালে মাত্র 15 বছর বয়সে তার রাজনৈতিক জীবনের শুরু। এত অল্প বয়সে রাজনীতিতে যোগদান সম্পর্কে যতদূর জানা যায়, 1937 সালে অবিভক্ত বাংলায় প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। একে ফজলুল হকের নেতৃত্বে গঠিত হয় কৃষক প্রজা পার্টি ও মুসলিম লীগের মন্ত্রিসভা। ঋণ সালিসি আইন প্রণয়ন ও জমিদারি বাতিলে সরকার ভূমিকা রাখে। এরপরের ঘটনা 1940 সালে পাকিস্তান প্রস্তাব পাশ হয়। এই সময়টা মুসলমান সম্প্রদায়ে ছাত্র তরুণদের ছিল রাজনীতিতে যোগদানের উর্বর সময়। তবে অধ্যাপক মুজফ্ফর আহমদের বেলায় ছিল ব্যতিক্রম। তার রাজনীতিতে যোগদান মুসলিম লীগ রাজনীতিতে নয়, কমিউনিস্ট পার্টি প্রভাবিত ছাত্র ফেডারেশনের মাধ্যমে রাজনীতির হাতে করি। এই ব্যাপারে তার আমার জীবন ও সংগ্রাম নামে স্মৃতিকথায় বলেছেন, দেশের নেতাদের মধ্যে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, যতীন মন্ডল অনেকে আমাকে উৎসাহিত করেছেন। মণিসিংহ, নেপাল নাগ, খোকা রায়, অনিল মুখার্জি এরা ছিলেন নীতিনিষ্ঠ ব্যক্তি। আত্মগোপনের থেকে তাদের সাথে কাজ করেছি। দেবতুল্য মানুষ ছিলেন মণিসিংহ, প্রায় সারা জীবন আত্মগোপন অবস্থায় কাটাতে হয়েছে। আরো বলেছেন, রাজনীতিতে আমার নেতা ছিলেন হ্যারল্ড লেস্কি। তিনি ছিলেন লন্ডন স্কুল অব ইকোনমিক্স এর রাজনৈতিক অর্থনীতি প্রখ্যাত অধ্যাপক, ব্রিটিশ লেবার পার্টির চেয়ারম্যান, মার্ক্সবাদ ও সমাজতন্ত্রের সমর্থক। ভাষা আন্দোলন থেকে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তখন তিনি ঢাকা কলেজের শিক্ষক ছিলেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দিলেও বেশি দিন থাকেননি। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ছেড়ে সার্বক্ষণিক রাজনীতিতে যোগ দেন। তখনই মাত্র 32 বছর বয়সে 1954 সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে নিজ এলাকা দেবিদ্বার আসন থেকে মুসলিম লীগের শিক্ষামন্ত্রী মফিজ উদ্দিনকে পরাজিত করে তিনি পূর্ববঙ্গ আইনসভায় সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1957 সালে 3 এপ্রিল মুজফ্ফর আহমদ সর্বপ্রথম আওয়ামী লীগের আগে সেই প্রাদেশিক পরিষদের স্বায়ত্ত শাসনের দাবি উত্থাপন করেন, যা তখন ক্ষমতাসীনদের সমর্থন পায়নি। আওয়ামী লীগের খন্দকার মুস্তাক, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান সহ অনেকে বিরোধিতা ও চরম সমালোচনা করেছিলেন। একমাত্র শেখ মুজিব তাকে সমর্থন করেন। সেদিন তিনি বলেছিলেন, এটি একটি দলের দাবি নয়, এটি হলো পূর্ব পাকিস্তানের 4 কোটি 20 লাখ মানুষের দাবি। এটি আবেগ কিংবা ভোট লাভের স্লোগান নয়, এটি হলো প্রতিরক্ষা, পররাষ্ট্র, মুদ্রা ব্যতীত আভ্যন্তরীণ সব ব্যাপারে কেন্দ্রের নিয়ন্ত্রণ মুক্ত এই অঞ্চলের পূর্ণাঙ্গ স্বাধীনতা। 1957 সালে কাকমারি সম্মেলনে আওয়ামী লীগ ভেঙে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠিত হয়। ন্যাপ গঠন তখন শুধু পাকিস্তানে নয়, উপমহাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
1957 সালের 25 ও 26 জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে পাকিস্তানের সর্বপ্রথম ও সর্ববৃহৎ গণতান্ত্রিক ও সাম্রাজ্যবাদ বিরোধী নিখিল পাকিস্তান গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে ন্যাপের জন্ম হয়। এই সম্মেলনে পূর্ব পাকিস্তান থেকে মাওলানা ভাসানী, অধ্যাপক মুজাফফর আহমদ, এম এ ওয়াদুদ, উলিয়াহাদ, মোহাম্মদ তোহা, পীর হাবিবুর রহমান, প্রফেসর আসাদুদ্দিন, আব্দুল মতিন প্রমুখ নেতা ও পশ্চিম পাকিস্তান থেকে খান আব্দুল গাফফার খান, ওয়ালি খান, মাহমুদ আলী কাশুরি, মিয়া ইফতিখার উদ্দিন, আতাউল্লাহ খান, মেঙ্গল, আরিফ ইখতিয়ার, গাউস বক্স, প্যাসেঞ্জার, খায়ের বক্স মারি প্রমুখ নেতা উপস্থিত হয়েছিলেন। তাছাড়া গণতন্ত্রী দলের নেতারা যেমন হাজী দানেশ, এম এ আতাউর রহমান, আব্দুর রব শাহনিয়াবাদ, মোহাম্মদ আলী, মহিউদ্দিন আহমেদ তাদের দলের বিলুপ্তি ঘটিয়ে ন্যাপে একীভূত হয়ে যান। মাওলানা ভাসানী নবগঠিত এই দলের সভাপতি হন। বস্তুত ন্যাপই তখন উভয় পাকিস্তানে একটি শক্তিশালী, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে পরিগণিত হয়। অধ্যাপক মুজাফফর আহমদ 1967 সালে ন্যাপের সভাপতি হলেও 57 সালের পর থেকে কেন্দ্রীয় নেতা ছিলেন। 1958 সালে সামরিক শাসন জারির মাধ্যমে আইয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট হন। বহু রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়, অনেকে আত্মগোপনে যেতে বাধ্য হন। অধ্যাপক মুজাফফর আহমদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং হুলিয়া জারি করে তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে তিনি আত্মগোপনে চলে যান। আত্মগোপন থেকে পার্টির কাজ ও আন্দোলন সংগঠিত করতে থাকেন। 8 বছর আত্মগোপনে থেকে রাজনীতি করার পর 1967 সালে প্রকাশ্যে রাজনীতিতে ফিরে আসেন। এখানে উল্লেখ্য, তার আগে তিনি নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টির সদস্য হন। আত্মগোপনে থাকার সময় আব্দুল মান্নান নাম ধারণ করে দিনের বেলা লুকিয়ে পরিচালনাকারী। অধ্যাপক মুজাফফর আহমদ গোপন কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে ন্যাপ করতেন। এসব প্রেক্ষাপটে 60-এর দশকে অধ্যাপক মুজাফফর আহমদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উত্থান ঘটে। 1961-62 সালের দিকে ইত্তেফাকের মানিক মিয়ার উদ্যোগে আত্মগোপনরত কমিউনিস্ট পার্টির মনি সিংহ ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে শেখ মুজিবুর রহমান ও মানিক মিয়ার কয়েক দফা বৈঠক হয়। বৈঠকে সাহিত্য শাসনের দাবি নিয়ে এগিয়ে যাওয়ার ঐক্যমত হয়। শেখ মুজিব তখন সাহিত্য শাসনের সাথে স্বাধীনতার দাবি অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান, কিন্তু তখনকার সেই মুহূর্তে স্বাধীনতার দাবি উত্থাপনের পরিবেশ বাস্তবসম্মত নয় বলে কমিউনিস্ট পার্টির নেতারা অভিমত ব্যক্ত করেন। তবে কমিউনিস্ট নেতৃবৃন্দ বলেন দলের মতামত নিয়ে এলে পর্যালোচনা করে দেখা যেতে পারে, কিন্তু তখনও সরোয়ার্দী জীবিত। শেখ মুজিবুর রহমানের পক্ষে এ ব্যাপারে দলের মতামত নেওয়া কঠিন ছিল। 1962 সালের ডিসেম্বরে সরোয়ার্দীর মৃত্যু হলে মৃত্যুর 7 মাস পর 1963 সালে শেখ মুজিব তড়িঘড়ি গণতন্ত্রের সংশোধন এনে সাহিত্য শাসনের দাবি অন্তর্ভুক্ত করে নেন, কিন্তু তখন আওয়ামী লীগের সাংগঠনিক অবকাঠামো ভীষণ দুর্বল। 1965 সালে আইয়ুব খানের বিরুদ্ধে ফাতেমা জিন্নার প্রার্থীতাকে কেন্দ্র করে সম্মিলিত বিরোধী দলের উদ্যোগে ডাক গঠিত হয়। নির্বাচনে ফাতেমা জিন্না পরাজিত হন, তবে রাজনীতিতে কিছুটা হলেও ছাঙ্গাভাবে সঞ্জয় হয়। এমনি অবস্থা 1966 সালে লাহোরে শেখ মুজিব 6 দফা পেশ করেন। এদিকে চীন রাশিয়ার আন্তর্জাতিক রাজনৈতিক দ্বন্দ্ব, অপরদিকে মাওলানা ভাসানীর আইয়ুব খানের সাথে গোপন সম্পর্ক ইত্যাদি বিষয়ে ন্যাপের অভ্যন্তরে চরম বিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ধরে 1967 সালে ন্যাপ দ্বিধা বিভক্ত হয়ে যায়। মাওলানা ভাসানী ও তার অনুসারী চীনপন্থীরা 6 দফার বিরোধিতা করেন। 6 দফা সিআইএর এজেন্ট প্রণীত বলে অপপ্রচার করা হয়। মাওলানা ভাসানী চীনপন্থীদের নেতৃত্ব গ্রহণ করে বলেন, মাও সেতুং তাকে বলেছেন ডোন্ট ডিস্টার্ব আইয়ুব। এমনি অবস্থায় এক পর্যায়ে চীনপন্থী অনেকের উপর থেকে সরকার হুলিয়া প্রত্যাহার করে নেয়। ভুলক্রমে অধ্যাপক মুজাফফর আহমদ এই তালিকার মধ্যে পড়ে যান। এই অবস্থার মধ্যে অধ্যাপক মুজাফফর আহমেদ 1967 সালের ডিসেম্বরে মস্কোপন্থী ন্যাপের প্রাদেশিক সম্মেলনের সভাপতি হন এবং 1968 সালে প্রথম কংগ্রেসে গোপনে থাকা পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন এবং 1985 সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। অধ্যাপক মুজাফফর আহমদ মস্কোপন্থী ন্যাপের দায়িত্ব গ্রহণ করলে চীনাপন্থীরা তার বিরুদ্ধে নানা অপপ্রচার করে, যদিও তার ধোপে টিকেনি। অধ্যাপক মুজাফফর আহমদ মস্কোপন্থী অংশের দায়িত্ব নিয়ে গিয়ে যান। ন্যাপ ও ছাত্র ইউনিয়ন 6 দফা অসম্পূর্ণ বলে অর্থনৈতিক দাবি যুক্ত করার দাবি জানায়। ছাত্র ইউনিয়ন মুজাফফর আহমদের ন্যাপের দাবির প্রেক্ষিতে পরবর্তীতে 6 দফার সাথে 5 দফা যুক্ত হয়ে 11 দফা গঠিত হয়েছিল। শেখ মুজিবুর রহমান 6 দফার প্রচার শুরু করলে চরম দমন পীড়ন নেমে আসে। 7 জুনের হরতালের আগে শেখ মুজিবকে গ্রেফতার করা হয়। স্বাভাবিকভাবে দলের সাংগঠনিক কার্যক্রম অনেকটা স্থগিত ও দুর্বল হয়ে পড়ে। একমাত্র আমেনা বেগম তখন দলের হাল ধরে বাতি জ্বালিয়ে রাখেন। মস্কোপন্থী ন্যাপ ও ছাত্র ইউনিয়ন সমর্থন জানালেও এই মুহূর্তে দলের বিভক্তি এবং আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার সুযোগ গ্রহণ করে সরকার তথাকথিত আগরতলা মামলা জড়িয়ে ফেলা হয় শেখ মুজিবুর রহমানকে। কারাবন্দী শেখ মুজিব যখন পূর্ব বাংলার সম্পাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠা পেতে থাকেন, তখন অধ্যাপক মুজাফফর আহমদ পূর্ব বাংলার দ্বিতীয় নেতা হিসেবে সামনে আসতে থাকেন। এই সময় আত্মগোপনকারী মনি সিংহের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি
ও মুজাফফর আহমেদের ন্যাপ যে কাজটি করেছে তা হলো তাদের বাম চিন্তার সঙ্গে জাতীয়তাবাদী ধ্যান ধারণার সংশ্লেষণ, যার প্রভাব তৎকালীন আওয়ামী লীগেও পড়েছিল। তারপরে 1969 আওয়ামী লীগ গণতন্ত্রের সমাজতান্ত্রিক অর্থনীতির কথা যুক্ত করে। অন্যদিকে মাওলানা ভাসানী সহ চীনপন্থী নেতারা ডন্ডিস্টা বায়ু, 6 দফা, সিআইএ এজেন্ট প্রণীত ইত্যাদি বলে বিরোধিতা করে নিজেরাই অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে জনবিচ্ছিন্ন হতে থাকেন এবং অধ্যাপক মুজাফফর আহমেদের নেতৃত্বাধীন অংশই ন্যাপ হিসাবে সামনে চলে আসে। 1969 সালে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন, 11 দফা দাবি ঘোষণা এবং ছাত্র আন্দোলনের শুরুর প্রেক্ষাপটে 8 জানুয়ারি আইয়ুব বিরোধী দলগুলোকে নিয়ে গঠিত হয় গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ। এই ঐক্য জোটে জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলেও পাকিস্তান ভিত্তিক হওয়ায় ছাত্র সংগ্রাম পরিষদের উপরে ছাতা নিয়ে কাজ করে। এই ঐক্য জোট গঠন, 8 দফা প্রণয়ন, আন্দোলনের কর্মসূচি ঘোষণায় অগ্রণী ভূমিকা ছিল অধ্যাপক মুজাফফর আহমেদের। 14 ফেব্রুয়ারি পাকিস্তান ব্যাপী হরতাল, পল্টন ময়দানে ডাকের বিশাল জনসভা, কিন্তু জনসভায় সভার সভাপতি নুরুল আমিন সহ দক্ষিণপন্থী নেতারা কেউ বক্তৃতা দিতে পারেন না, কেননা ওই সময় নেতারা বন্দী শেখ মুজিব ছাড়া প্রেসিডেন্ট আইয়ুব আহত গোলটেবিল বৈঠকে যাওয়ার সুযোগ খুঁজছিল। ওই সভায় শুদ্ধ কারামুক্ত তাজউদ্দিন আহমেদ এবং অধ্যাপক মুজাফফর আহমদ বক্তৃতা দিতে পেরেছিলেন। এই সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গোলটেবিল বৈঠকে শেখ মুজিবুর রহমান 6 দফা ও 11 দফার পক্ষে বক্তৃতা দেওয়ার পর অধ্যাপক মুজাফফর আহমদও অনুরূপ বক্তব্য প্রদান করেন। এদিকে ডাকের দক্ষিণপন্থী নেতারা পূর্ব বাংলার দাবের প্রতি বিশ্বাসঘাতকতা করলে শেখ মুজিবুর রহমান ডাকের সাথে যখন সম্পর্ক সেট করেন তখন অধ্যাপক মুজাফফর আহমদ ডাকের বৈঠকে বর্জন করেন। গোলটেবিল বৈঠক বিফল হওয়ার পর ঢাকায় প্রত্যাবর্তন করলে 14 মার্চ বঙ্গবন্ধু অধ্যাপক মুজাফফর আহমদ বিমানবন্দরে বিরোচিত সম্বর্ধনা পান। শেখ মুজিব অধ্যাপক মুজাফফর আহমেদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। 1968-1970 সালে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পেছনে ন্যাপের ভূমিকা ছিল অনন্য অসাধারণ। দলটি একদিকে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের সঙ্গে একজন কাজ করতে থাকে, ছাত্রদের 11 দফা আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানায়, পাশাপাশি পাকিস্তানের প্রেক্ষাপটে আইয়ুব বিরোধী বৃহত্তর ঐক্যজোট গঠনে ভূমিকা রাখে। এই সময় মুজাফফর আহমেদ ছিলেন ন্যাপ ও নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির প্রধান প্রকাশ্য মুখপত্র। এক পর্যায়ে তখন তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু আন্দোলনের চাপে আরো অনেক রাজনৈতিক নেতার সঙ্গে মুক্ত হন। এটা অনস্বীকার্য যে ন্যাপ প্রতিষ্ঠার পর মাওলানা ভাসানীর ব্যক্তিগত প্রভাব যতটুকুই থাকুক না কেন, সামরিক শাসনের আগ পর্যন্ত শক্তি ও প্রভাবের দিক থেকে আওয়ামী লীগ ছিল পূর্ব বাংলার জাতীয় মূলধারা আন্দোলনের প্রধান রাজনৈতিক দল। আওয়ামী লীগ ভেঙে ন্যাপ প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম কারণ ছিল সরোয়ার্দীর 21 দফা সাহিত্য শাসন থেকে সরে আসা। সেই কারণে 50-এর দশকের শেষ দিক থেকে আওয়ামী লীগ পূর্ব বাংলা সাহিত্য শাসন ইস্যুতে পিছিয়ে পড়ে। 62 ডিসেম্বরে সরোয়ার্দীর মৃত্যুর পর 63 সালের প্রথমার্ধে শেখ মুজিব গণতন্ত্রের সাহিত্য শাসন যুক্ত করে নিলে পরবর্তীতে ধীরে ধীরে জনমত সৃষ্টি হতে থাকে। মুক্তিযুদ্ধে ন্যাপের সভাপতি হিসাবে অধ্যাপক মুজাফফর আহমেদের ভূমিকা দেশের ইতিহাসে অমোচনীয় কালিতে লিপিবদ্ধ থাকবে। ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন গেরুয়া বাহিনীর প্রশিক্ষণ, তাদের জন্য অস্ত্রশস্ত্র অর্থ সংগ্রহ করার জন্য তিনি কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে অন্যতম ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের পক্ষে সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক দেশগুলোর সমর্থন আদায়ে কমিউনিস্ট নেতৃবৃন্দের সাথে অনন্য ভূমিকা রাখেন। বিশ্ব সম্প্রদায়ের কূটনৈতিক সমর্থন আদায়ের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান করেন। তিনি মুক্তিযুদ্ধ পরিচালনায় বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। পাকিস্তানের প্রেসিডেন্ট কুখ্যাত ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে ভাষণে অধ্যাপক মুজাফফর আহমদকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের হোতা ও দেশদ্রোহী আখ্যায়িত করে তাকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ন্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে। তাই ইতিহাস বলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আওয়ামী লীগের নেতৃত্বে হলেও মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বহুদলীয় মতের ভিত্তিতে। সেই যুদ্ধে অংশ নিয়ে আত্মাহুতি দিয়েছেন অনেক দলের নেতা কর্মী। ন্যাপ ও সোভিয়েত ইউনিয়ন ঘেঁষা কমিউনিস্ট পার্টি ছিল তাদের অন্যতম। এরাই সপ্রাণ অংশগ্রহণ করে ত্যাগে মুক্তিযুদ্ধকে বেগবান করেছিল। 1954 সালে রাজনীতিতে যোগদানের পর থেকে সশস্ত্র মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে স্বাধীন স্বদেশ প্রতিষ্ঠার সময় পর্যন্ত অধ্যাপক মুজাফফর আহমদের রাজনৈতিক ও কর্মজীবন বিবেচনা নিলে দেখা যাবে বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি কখনো কোনো ধরনের আপোষ করেন নাই। জাতিসত্তার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় তিনি ছিলেন দেশের রাজনীতির সামনের সারিতে। রাজনৈতিক প্রশ্নে নানা পার্থক্য সত্ত্বেও তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকটতম রাজনৈতিক সহযোদ্ধা ও বিপদের বন্ধু। গোপন অবস্থা থেকে বের হয়ে মাওলানা ভাসানীর সাথে পাল্লা দিয়ে ন্যাপ নামে দলকে জাতীয় মূলধারা আন্দোলনের দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে গোপন কমিউনিস্ট পার্টির সাহায্য সত্ত্বেও তার অবদান অসামান্য। রাজনীতির তিনি যে অবস্থানে ছিলেন তাতে মন্ত্রিত্ব পেতে তার কোনো অসুবিধাই ছিল না, কিন্তু ওই ভ্রান্ত অন্ধকার পথে তিনি কখনোই যান নাই। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু তার বাল্যবন্ধু মুজাফফর আহমদকে আমন্ত্রণ জানান মন্ত্রিসভায় যোগ দিতে।
তিনি প্রত্যাখ্যান করলেন, বললেন বিরোধী দলে থেকে আমি স্বস্তি পাবো। তখনকার বাম ও সমাজতন্ত্রমুখী বিশ্ব পরিস্থিতিতে তিনি শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের পক্ষে কথা বলেছেন। এই কারণেই কুড়ে ঘরের নেতা হিসেবে তিনি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন, মানুষের বিশ্বাস ও আস্থা তৈরিতে সক্ষম হয়েছিলেন। এইসব কারণে বিরোধী শিবিরে তিনি ছিলেন চক্ষুশূল। রুশ ভারতের দালাল হিসাবে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের সাথে তিনিও তার দলকে অপবাদ দেওয়া হয়েছে। উগ্র বাম দিক থেকে চলেছে ক্রমাগত বিটিম, আর ডান দিক থেকে ধর্ম মানা নাস্তিক ইত্যাদি হিসাবে অধ্যাপক মোজাফফর আহমেদ রাজনীতি করেছেন দেশের মানুষের সেবার জন্য, ব্যক্তিগত সুখ ভোগের জন্য নয়। 2015 সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পদক ভূষিত করলে তিনি সেই পদক নিতে অস্বীকৃতি জানান। তার প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, মুক্তিযুদ্ধ করেছি দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য, পদকের জন্য নয়। সেদিন তার প্রতিক্রিয়ায় কে কি ভেবেছিলেন জানি না, তবে আমরা যারা তাকে কাছ থেকে দেখেছি তারা জানি তার এই অভিব্যক্তি নিছক লোক দেখানো নয়, তার এই কথার মধ্যে আছে গভীর দেশপ্রেম ও মানব প্রেম। মুক্তিযুদ্ধে বিজয়ের পর বঙ্গবন্ধু স্বাধীন স্বদেশী ফিরে আসার আগে 21শে ডিসেম্বর 1971 অধ্যাপক মোজাফফর আহমদ সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানান। আওয়ামী লীগের খন্দকার মোস্তাকের পক্ষে কে এম ওবায়দুর রহমান সহ দক্ষিণপন্থী নেতারা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। মুক্তিযুদ্ধের তথা সশস্ত্র বিপ্লবের পর বিধ্বস্ত দেশে পরাজিত দেশি বিদেশি শত্রুদের ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে এমন ধরনের একটি সরকার গঠন করে দেশ ও সরকার পরিচালনা নিঃসন্দেহে একটি বিকল্প ছিল। গণতন্ত্রের সুযোগ নিয়ে অগণতান্ত্রিক প্রতিক্রিয়াশীল শক্তি জাতি বিরোধী সব কাজ করেছে। তাই নবজাত দেশে প্রথমে ত্রিদলীয় ঐক্যজোট ও পরে একদল বাকশাল করার ভেতর দিয়ে আজ এত বছর পর অবশ্যই কথা বলার যৌক্তিকতা থাকতে পারে যে একটা সুনির্দিষ্ট সময়ের জন্য হলেও সর্বদলীয় সরকার করা একটা ভালো বিকল্প ছিল। ওটা তখন করলে ফলাফল ভালো হতে পারত, এই কথা আজ নির্দ্বিধায় বলা যায়। তাই বিগত দিনের জাতির দুর্ভাগ্যজনক ও হৃদয় বিতারক ইতিহাস পর্যালোচনা করা বলা যেতে পারে জাতির এক শুভক্ষণে এই বিকল্প পথ গ্রহণ করার দাবি তোলার কারণে অধ্যাপক মোজাফফর আহমদ দেশের রাজনীতির ইতিহাসে আলোচিত হতে থাকবেন। অধ্যাপক মোজাফফর আহমদ কিছু গ্রন্থ রচনা করে গেছেন, এগুলোর বেশিরভাগই সমাজতন্ত্রের রূপরেখা সম্পর্কিত। গ্রন্থগুলো আমরা নিজেরাও পড়েছি এবং অন্যদের পড়তে উৎসাহিত করেছি। তার কয়েকটি গ্রন্থ হলো সমাজতন্ত্র কি এবং কেন, প্রকৃত গণতন্ত্র তথা সমাজতন্ত্র সম্পর্কে জানার কথা, মাওবাদী সমাজতন্ত্র কিছু কথা এবং আত্মজীবন ইত্যাদি। এইসব গ্রন্থ অধ্যাপক মোজাফফর আহমেদের চিন্তাশীল মনের পরিচয় পাওয়া যায়। আমার জীবন ও রাজনীতি নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি নিজে বলেছেন যে আমি অনেক সময় একলা চলরে নীতি গ্রহণ করতে বাধ্য হয়েছি। এতে অনেকে আমাকে ভুল বুঝলেও দেশ ও দশের মানুষের জীবন মান উন্নতকরণে কখনো পিছপা হয়নি। এই কথাটা সর্বাংশ সত্য। সার্বিক বিচারে মুক্তিযুদ্ধের অন্যতম নেতা ও জাতীয় বীর হিসাবে তিনি আমাদের রাজনীতির ইতিহাসে চিরকাল সম্মান ও মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত হয়ে থাকবেন। 98 বছর বয়সে মোজাফফর আহমদের প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি অধ্যায়ে অবসান হলো বলা যায়। এই প্রজন্মের আর কোন রাজনীতিক বেছে নেই। তিনিও তার সহযাত্রীরা যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেন সেই আদর্শ তার জীবদ্দশাতে ক্ষীয়মান। এখন সেই ধারা নবরূপ নেবে না নিঃশ্বাস হতে থাকবে সেটা নির্ভর করছে উত্তর প্রজন্মের বামপন্থীদের ভূমিকার উপর। সবাইকে ধন্যবাদ। ঘরোয়া পরিবেশে বসতাম, দেখতাম যে একটা মানুষ একজন রাজনৈতিক নেতা তিনি কত সরল এবং সহজ, এবং যার ভিতরে বিন্দু মাত্র সেরকম অহমিকা কখনো আমি দেখিনি। আমাদের সাথে বসে যেমন নিজের ছেলে মেয়েদের সাথে যেরকম ঘরোয়া ভাবে তিনি আলাপ আলোচনা করেন, সে সমাজতন্ত্রই হোক আর ধনতান্ত্রিক ইকোনমিক্সই হোক, যে কোনো হোক অথবা সোভিয়েত সমাজ ব্যবস্থার কথাই হোক, উনি খুব সাবলীল ভাবে এবং খুব সরল সহজ ভাবে ওটাকে ব্যক্ত করতে পারতেন। আমরা অনেক সময় অনেক জিনিস বুঝতাম না, তো ওনাকে জিজ্ঞাসা করলে উনি খুব সুন্দরভাবে এবং সাধারণ একজন মানুষ যেভাবে তার বক্তব্যকে বুঝতে পারে, সাধারণ একজন অত শিক্ষিত লোকও যাতে সেটা বুঝতে পারে সেভাবে উনি ওইটাকে বিশ্লেষণ করতেন। বিভিন্ন সময়ে ওনাকে দেখেছি সব সময় বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা উনি চিন্তা করতেন। রাজনৈতিক নেতৃত্ব কি ভাবতো বা তারা কি করতে পারবে সেটার চেয়ে উনি সাধারণ মানুষের কথা সবসময় চিন্তা করতেন। সে সবচেয়ে বেশি প্রচারিত প্রথম আলো আপনারা জানেন, এবং উত্তর আমেরিকাতে গত কয়েক বছরে রীতিমতো আলোড়ন করেছে আমাদের এই প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী আসবেন। তার আগে বলে নেই উনি এক সময় প্রগতিশীল ছাত্র আন্দোলনে জড়িত ছিলেন তরুণ বয়সে, এখনো বিচ্যুত হননি। আসছেন ইব্রাহিম চৌধুরী। ধন্যবাদ। যাদের দেখে আমরা যখন অনুপ্রাণিত হয়েছি
করেছি, যারা এই দেশে মেহনতি মানুষের কথা বলেছেন, শ্রেণী সংগ্রামের কথা বলেছেন। জীবনের যে পর্যায়ে থাকি তাদেরকে অনুসরণ করার চেষ্টা করেছি। আমি আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের নাম আমরা রাজনীতিতে শুনেছি আমাদের জন্মের পর থেকেই, যারা বাংলাদেশের রাজনীতিতে বৈষম্যহীন একটি সমাজের কথা বলেছিলেন এবং সেই স্বপ্ন নিয়ে সেই কথা ধারণ করে আমরা আমাদের জীবন শুরু করেছি। নাবির ভাই চৌধুরী এবারে আসবেন আমাদের উদীচীর বর্তমান নির্বাহী কমিটির সহ সভাপতি, এবং আপনারা তাকে দেখেছেন সমস্ত আন্দোলনের পূর্বভাগে, বিশেষ করে উত্তর আমেরিকাতে। আসছেন সরব সরকার। আজকের এই নাগরিক শোক সভায় সমাগত সুধীবৃন্দ এবং সম্মানিত সভাপতি, আমাদের সবার শ্রদ্ধেয় জনাব বেলাল বেগ এবং মঞ্চ উপবিষ্ট জনাব নজরুল ইসলাম সাহেব সহ আজকে যারা আয়োজন, আজকে সত্যিকার ভাবে আমরা আমার হাতে খড়ি যে দর্শন নিয়ে যে অবস্থায়, সেটার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। আমি ৬৭ সাল থেকেই বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে জড়িত ছিলাম। পরবর্তী সময়ে ৬৯ আন্দোলন সহ সমস্ত আন্দোলনের সাথেই এই ধারায় যুক্ত ছিলাম। পরবর্তী সময়ে যে সময় মহান মুক্তিযুদ্ধ, আমি ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর সদস্য ছিলাম, সেটাই আমি নিজেকে গর্বিত মনে করি। এই ভাবধারায়, এই স্বপ্ন নিয়েই আমি মনে করি যে একটি সুন্দর আদর্শবান যে রাজনীতির যে স্রষ্টা, যারা দ্রষ্টা এবং স্রষ্টা, তাদের অন্যতম একজন অধ্যাপক মুজাফর আহমেদ।